ঋতুপর্ণ বলে, এই দীপু এই ছবিটা কিন্তু চিরঞ্জিত করেনি। কারণ আমি ঠিক করলাম যে চিরঞ্জিতের ওপর দিয়ে এসে কোনো যাক ঝড়ঝাপটাটা বাজে বাজে পচা ছবি, ওই লিঙ্কহীন ধূমকেতু ছবির মতো লাগছে, এরকম আর কি লাগছে। কখনো কারোর কাছে ডিরেক্টর প্রডিউসার কারোর কাছে আমি ছবি চাইনি। কোন সহনায়িকার আপনার প্রতি ক্রাশ বা ইনফ্যাচুয়েশন ছিল? এই মেয়েটার ভিতরে কিছু একটা আছে যেটা আমাকে সাংঘাতিক অ্যাট্রাক্ট করতে আরম্ভ করলো। বাবা মেয়েকে কতটা মিস করে? খুব মিস করি, আমি খুব মিস করি। আমাদের পেশা সাংবাদিকতা, আর এরকমই একটা পেশার হাত ধরে তিনি তার ক্যারিয়ার পাথ প্রথম শুরু করেছিলেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী, কিন্তু তারপর জীবনের মোড় ঘুরে যায় অন্যদিকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এমন একজন মানুষ যার ছবিতে বাংলা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়েছে, রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। প্রথমে আপনাকে বলে অনেক অনেক ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়ালের সমস্ত দর্শকদের, শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী বছরের জন্য এসে গেল ডিসেম্বর পেরোলেই আবার নতুন বছর। একজন মানুষ খবর পরিবেশনা করতে শুরু করলেন, তারপর নিজেই খবর হতে শুরু করলেন। মানে এই প্রান্তে বসা আবার ওই প্রান্তের অনুভূতি, এই দুটো অনুভূতির একটু পার্থক্যটা আমাকে বলুন। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি তো কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না, আমি ছবি তৈরি করতে চেয়েছিলাম, সিরিয়াস ছবি। এই যে এর চেষ্টা করছে না একাডেমি, এইরকম ছবি করার আমাদের ঝোঁক ছিল স্টুডেন্ট লাইফে। যাদবপুরে যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, আর মানিকদার সঙ্গে ছিলাম অনেক বছর, 6 বছর হয়। সেই সময় ওর সঙ্গে কাজ শিখেছি, পড়াশোনা করতে বই দিতেন আমাকে। আমি ত্রুফো, কারাসোয়া, গোদার, পোটফকিন, সেই পাসোলিনি, মানে তাদের সবার সম্বন্ধে আমি জেনেছি, পড়েছি, তাদের স্ট্রাগল শুনেছি, তাদের ছবি দেখেছি। তখন আমাদের ফিল্ম সোসাইটি ছিল, যেটা মানিকদাই তৈরি করেছিলেন। মানিকদা আর চিদানন্দ দাশগুপ্ত এরা মিলে তৈরি করেছিলেন। এরকম করতে ইভেন মিঠুন আমার সঙ্গে ছবি করবে, সেটা ঠিক করে ফেললাম আমরা দুজনে। মিঠুনকে প্রজেক্ট করেও করলাম, তাও আমি হলো না। সেই সময় আমার নিউজ পড়তাম, নিউজের ওখানে একজন আসেন, এসে আমার অফার দেন ছবিতে হিরো হওয়ার। তো আমি তো হিরো হতে চাই না, তাকে তো বলছি আমি এটা হব না, আমি অ্যাক্টিং করতে চাই না। কারণ এটা ভেবে দেখুন, একটা দারুণ মজার ছবি, খুব হাসির গল্প। সে আবার ডিরেক্টরটি খুব মজার ছিল, রঞ্জন মজুমদার, মারা গেছেন। সে গল্প বলতে শুরু করলে নিজেই হাসে বেশি, গল্পটা কম বলে। একটা যে কোনো কিছু মানে, তবে লোকটা ভেতরে ঢুকলো, মানে কথা বোঝা যায় না। না আমি তো কিছু বুঝতে পারছি না, আমি একদম কেটে 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 সব যাচ্ছে আর এরকম আর কি। ওই লিঙ্কহীন ধূমকেতু ছবির মতো লাগছে, এরকম আর কি লাগছে। তো আমারই ছবি অবশ্য, যাই হোক, তো বায়াসনেস থাকে। সেই কারণে আমি ঠিক করলাম যে চিরঞ্জিতের ওপর দিয়ে এসে কোনো যাক ঝড়ঝাপটাটা বাজে বাজে পচা ছবি। তাই হয়েছে চিরঞ্জিত, তাই নামই হয়েছে। এই নামটা কি খুব কুল লেগেছিল আপনার? কুল না, ও চ দিয়ে নাম দিতে হবে এসে ডিরেক্টর বলেছিল আমায়, জ্যোতিষীকে জিজ্ঞেস করেছিল। তখন আমার মনে ছিল যে রঞ্জিত, সত্যজিৎ, বিশ্বজিৎ আছে, তো চিরঞ্জিত হতো। এরা সাকসেসফুল হচ্ছে নামটা দেখছি, তাই দিয়েছে। আর দীপককে তুলে রেখেছিলাম, কিন্তু এই তুলে রাখাটা এই কাল হলো, দীপক আজও তুলে রাখায় রয়ে গেল। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আমি 7টা ছবি করলাম, 7টা সুপারহিট, কিন্তু সেগুলো সবগুলোই চিরঞ্জিতের ছবি হয়ে গেল। একটাই মাত্র ভয়, যেটাকে আমি সরে ছিলাম একটুখানি, দীপক কাজ করেছিল, সেইটার সাকসেসটা অন্য 6টা ছবির থেকে কম হলো। খুব মজা, কিন্তু সেটাই অনেক বড় ছবি, সেটাই অনেক কস্টলি ছবি। তখন আমি 45 লাখ টাকা খরচা করেছিলাম ছবিটার জন্য, শুটিং এ, যেটা এখন বোধ হয় 2.5 কোটি 3 কোটি। কিন্তু এমনই পপুলার হয়ে গেল চিরঞ্জিত যে নাম্বার 1 হয়ে গেল। তখন আমি যখন ডিরেকশনের চান্স পেলাম 13 বছর বাদে, প্রডিউসার পেলাম ছবি করার, তখন সব ছবিগুলো কমার্শিয়াল ছবি করতে হলো, কারণ ওরা চিরঞ্জিতের ছবি হলো, ওরা চাইছে, ওরা দীপকের ছবি চাইছে না তখন, আজও ইনফ্যাক্ট চাইনি দীপকের ছবি। সেই দীপক কি এখনো আছে? হ্যাঁ, একদম আছে। এবং সেই দীপকের একটা অদ্ভুত আইডিয়া রিসেন্টলি ঢুকেছে মাথায়, সেটা খুব ইন্টারেস্টিং। আমাকে যখন আমি বাড়িওয়ালি অভিনয় করলাম, তখন আমাকে ছবি হওয়ার পরে ঋতুপর্ণ বলে, এই দীপু এই ছবিটা কিন্তু চিরঞ্জিত করেনি, এটা কিন্তু দীপক করেছে। তাই মনে হলো তোমার? হ্যাঁ একদম, দীপকের যে ইন্টারেকচুয়ালিজম সেটা ছবিটা আছে। আচ্ছা, তোমরা কাজ করো, এই ছবিটাতে দীপককে ইন্ট্রোডিউস করে দাও। ইন্ট্রোডিউসিং নিউ কামার দীপক চক্রবর্তী, সেটা হবে না,
কেন? দীপক সেলেবেল নয়, দীপকের আগে চিরঞ্জিত সেলেবেল, তাই ওর নামই থাকবে, হয়ে গেল। আবার চতুষ্কোণে এসে সেম কথা বললো আমার শ্রীজিৎ, দীপক দা এটা কিন্তু চিরঞ্জিত করে, কিন্তু এটা কিন্তু দীপক চক্রবর্তী করেছে। এখন তাহলে তা হলে ভালোই হয়েছে, তুই নিউ কামার দীপক চক্রবর্তী দে না, ওকে ইন্ট্রোডিউস কর না একবার। যদি সেটা হতো বা করা যেত বা করা যায়, তাহলে একটা অদ্ভুত ঘটনা ঘটবে, পৃথিবীতে কখনো ঘটেনি যেটা। সে যে সেম অ্যাক্টর, সে দুটো নামে পাঠ করে। যাই হোক, যেটা বলছিলাম যে এই যে আপনি বললেন না যে আপনাকে এসেছিল অফার দিতে মানে সুন্দর, আর তো খুব সুদর্শন মানুষ, এবার সুন্দর দেখতে, সেটা তো একটা ফার্স্ট কন্ডিশন ছিল, সুন্দর দেখতে নিউজ পেপার কামড়াবে না কি? এত এই দীর্ঘ ক্যারিয়ারে এতবার আঙুল কামড়ানো হয়েছে, আর নতুন করে দরকার নেই। না মানে সেটাই আর কি, কিন্তু মানুষটা আদ্যবন্ধ ফ্যামিলি ম্যান আর কি। একটু যদি স্ত্রীর কথা বলেন, মানে তার সঙ্গে তো ভালোবেসেই আলাপ। ও স্কুলে পড়তো তখন আমার সঙ্গে আলাপ হয়। এক বন্ধুর বান্ধবী ছিল, তারা দুজন মিট করতো লেকে এসে। আমরা তো গোলপাড়ে কি থাকতাম, ও গোলপাড়ে কাছাকাছি থাকি। তো একদিন আমায় বললো, ওর এক বন্ধু আসবে, আমার বান্ধবীর বন্ধু আসবে একজন, ভালো দেখতে, চল। আমি যাবো কেন? চ না, দেখবি ভালো লাগবে, ওর সঙ্গে যেতে হবে। তখন কি আপনি হিরো হয়ে গেছেন? না, আচ্ছা, একদম তার আগে আমি জাস্ট এতে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছি, আর্কিটেকচারালে ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছি, ফার্স্ট ইয়ার আমার। ও স্কুলে গিয়ে দেখলাম একটা ছোট্ট মতো মেয়ে, মানে ফর্সা মিষ্টি দেখতে একটা মেয়ে। আর তখন এখন বিরাট ব্যাপার, তখন আমি কলেজে পড়ি, কলেজ একটা বিশাল ব্যাপার, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে আবার মেয়ে আছে। তো সেখানে সব মেয়েদের দেখছি, বড় বড় মেয়ে। তো সেই সব মেয়েদের ছেড়ে কি বাচ্চার, ওকে তো রূপকথার গল্প বলতো। ইনফ্যাক্ট সেটা বলেও ছিলাম একজনকে, একটি মেয়ে যাদবপুরের খুব ইন্টারেস্টেড, তার বাড়ি নিয়ে গেছিল আমায়। নিয়ে গিয়ে আমি যখন বললাম যে মানে তোর বাড়িরই পেছনে ওইখানে ওরা থাকে, রত্নাবলী, তাহলে হ্যাঁ, আচ্ছা রত্নাবলী, সে কি গল্প করো তুমি? মানে কি, ও তো একটা এইটুকু মেয়েটা, কি গল্প করবো? তাহলে রূপকথা, ওকে রূপকথা বলি, সেই আর কি। তারপরে কি একটা হলো, এই মেয়েটার ভেতরে কিছু একটা আছে যেটা আমাকে সাংঘাতিক অ্যাট্রাক্ট করতে আরম্ভ করলো। প্রথম কথা হচ্ছে খুব কম কথা বলতো। দ্বিতীয় হচ্ছে আমি যদি ফেল করতাম অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অ্যাপয়েন্টমেন্টও কিচ্ছু বলতো না, ব্লেম দিত না। এইটা কয়েকবার হওয়ার পরে আমি আটকে গেলাম, মানে আমার আই স্টার্টেড লাভিং হার। সেইটার পরে 10 বছর গেছে, তারপরে এখন 46 বছর বিয়ে হয়েছে, তারপরে 56 বছর ধরে উই আর টুগেদার। আর আশেপাশের প্রলোভনগুলোকে কি করে দূরে ছিল তো, কিন্তু এই এত স্ট্রং, মানে যা হয় একটা ভালো, যদি আমি গাড়ি বা ভালো ফ্রিজও পেয়ে যাই, তাহলে আমি কেন ফ্ল্যাট দারুণ পেয়ে গেলাম, তারপরে আবার একটা ফ্ল্যাট চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা দেখলাম না। কোনো সহনায়িকার আপনার প্রতি ক্রাশ বা ইনফ্যাচুয়েশন ছিল? ছিল নিশ্চয়ই। হ্যাঁ, হতেই পারে। চিরঞ্জিত লজ্জা পাচ্ছেন? লজ্জা না, সেটা থাকতেই পারে, কারণ আমি তো এখন ডিরেক্টরও, স্ক্রিপ্ট রাইটারও, টপ হিরো, 1 নম্বর হিরো, কাজে তাদের তো হতেই পারে যে আমার ছবিতে তারা আসতে পারে, আমি রেকমেন্ড করতে পারি, তাদের অনেক কিছু সুযোগ ছিল। কাজে সেইটার পেছনে একটা কারণ ছিল, যে কারণে আমি বুঝতাম যে এটা জাস্ট লাভ তো নয়, কিছু পাওয়ার আশা করছে, কিছু পাওয়ার আশা আছে। আনকন্ডিশনাল ব্যাপারটা হয়তো হবেও না, এক্ষেত্রে সিনেমা লাইনে হয়ও না, এটা মজা। যার জন্য সবাই বলে না বন্ধু নেই সিনেমা ইন্ডাস্ট্রিতে, আমার কোনো বন্ধু নেই। আপনার আছে? কমন সিনেমা ইন্ডাস্ট্রি ওই রকম বন্ধু হয় না, সত্যিই হয় না। প্রত্যেকের কিছু পারপাস থাকে কারোর সঙ্গে মেশার জন্য। আগে আমি যত টেলিফোন পেতাম, এখন যেহেতু আমি অনেক বেশি সরে আছি ইন্ডাস্ট্রি থেকে, এবং আই এম এজড অলসো, সেই জন্যে ওই টেলিফোনগুলো আর আসে না আমার কাছে। ওই কয়েকজনের সঙ্গে খুব বন্ধুত্ব আছে, এবং শতাব্দীর সঙ্গে খুব ভালো আছে বন্ধুত্ব আছে, এরকম কয়েকজন আছে যাদের সঙ্গে আমার এখনো সেই যোগাযোগটা ভালো লিঙ্ক আছে, মানে ফোন করলি ক্যা করে হেসে ওঠে, এরকম করে মজা। কিন্তু নট দ্যাট যে রেগুলার আমরা কথা বলি, তার প্রবলেম আমায় বলে, এরকম আছে।
কিন্তু কম, খুব কম, রেয়ার। বেশ, নতুন ছবি রিলিজ করলে এখনো আপনার সেই আগের মতো এক্সাইটমেন্ট হয়? সবসময় হয় না। যেমন আমি আমি যখন হেয়া মালিনীতে সেই ছবিটা যেভাবে হয়েছে, যেভাবে পারমিতা করেছে, খুব সিনসিয়ার ডিরেক্টর, ভালো লেখে, কিন্তু ওটাতে আমার রোলটাও খুব ভালো, খুবই ভালো রোল, কিন্তু ওইটাতে এই উত্তেজনাটা হয়নি, কারণ এটা বোধহয় আমার মেয়ে আছে বলে, ওই যে মেয়ে বাবার সম্পর্কটা নিয়ে বলে বোধহয় আমার ইন্টারেস্টটা বেশি আছে। আপনি আপনার মেয়েকে নিয়ে প্রচন্ড, আমি দেখছিলাম বেশ কিছু সাক্ষাৎকারে, প্রচন্ড ভালো বন্ডিং, সে এখানে থাকে না, সে বাইরে প্রতিষ্ঠিত। একটু শুনি না, মানে বাড়িতে তাকে একটু তাদের ওকে পাওয়া যাচ্ছে না, এই জন্য যতদিন ছিল ততদিন চটকে ছিলাম। তারপরে বড় হয়ে আইসিটি পাস করলো, তখন অনেক আমাদের ঝড়াঝাটিও হতো, আমি একটা জিনিস বললাম ও শুনলো না, এটা হতেই পারে। তারপরে সে চলে গেল ব্যাঙ্গালোরে, মনে হলো সেপারেট থাকবো, আলাদা থাকবো, এরকম একটা ভাব। মাও বকতো, মা একটু বকুনি ব্যাপার আছে, একটু এদিক ওদিক হলেই বকে, বড় বেশি বকা না, একটু বকে। তাই চলে গেল ওখানে, গিয়ে ওখানে বিএসসি করলো, তারপরে এমএসসি করলো, এমএসসি-তে গোল্ড মেডেলিস্ট, যার জন্য মানে স্কলারশিপ পেয়ে গেলো, চলে গেলো আমেরিকায় গিয়ে সেখানে ও ডক্টরেট করলো, পোস্ট ডক্টরেট করলো, ক্যান্সার সেলস এর উপরেও রিসার্চ করলো, তাইতে পেলো, এবং নেচার পত্রিকায় ওর আর্টিকেল ছাপা হলো। অসম্ভব মেধাবী, তাহলে মেধাবী বলবো, এখনো চাকরি করে, একটা কোম্পানির চাকরি করে। ওই অঞ্চলে ওই রকমই এর ভেতরে কোম্পানিগুলো আছে। বাবা মেয়েকে কতটা মিস করে? খুব মিস করি, আমি খুব মিস করি। সেই জন্য রোজ আমাদের একটা ভিডিও কল হয়, সেটা মা বেশি কথা বলে, তার এক গাদা কথা থাকে। আজকে সকালবেলা আমার আঙুলটা একটু মচকে গেছিল, তারপরে আমি এই করি, এরকম সব অনেক থাকে। অমুকে যে আছে, তোমার যে বন্ধু, তার যে মা, সে যা বলছিল এই কথা, এইসব থাকে। আমার এইসব থাকে না। তো আমার সঙ্গে কথা হয় তখন অন্যরকম কথা আর কি, মানে একটা কিছু সাবজেক্ট নিয়ে কথা হয়, একটা কিছু বেরোলো কিনা, ক্যান্সারের ওষুধ বেরোলো, কি খবর আছে, আমার কাছে কিছু খবর আছে, পাঠাই ওকে, এটা কাটিং পেলাম, দেখো কি হচ্ছে। আর নাতনির জন্য আমি অনেক সময় অনেক জিনিস বানাই। হ্যাঁ, সেটা জানি। শি ইজ এ ভেরি গুড ডান্সার, ব্যালে ডান্সার। এ তো এই ছবি বাবা অভিনেতা, তো এই লাইনে এলো না আর কি, এই ক্যারিয়ার পাথটা চুজ করলো না। মানে আপনাকে কোনোদিনও মনে হয়নি যে মানে সে কি ইন্টারেস্টেডই ছিল না এসবে? ইন্টারেস্টেডই নয়। সে যদি ইন্টারেস্টেড থাকতো তখন আমি ভাবতাম হয়তো, কিন্তু ইন্টারেস্টেড নয় সে। আর যেখানে পৌঁছে গেছে এখন, সে বিরাট সুইমিং পুলওয়ালা বাড়ি, বাংলো, যেভাবে দুটো গাড়ি, বিএমডব্লিউ, এরকম ধরনের। তো সেখানে যেভাবে ওরা থাকে, যেভাবে আমরা যাই, থাকি 1.5 মাস হয়তো, সেটা এটার থেকে অনেক ভালো। এখানে যারা আছেন, আমরা আছি যেরকম, যে পলিউশনের মধ্যে, যে সিচুয়েশনে, যে ইন্ডাস্ট্রির মধ্যে এত রকম প্রবলেম আছে। আর সেকেন্ডলি হচ্ছে, এটা একটা ফেটে থাকে, একজন হিরোইন নাও হতে পারে, সাকসেসফুল নাও হতে পারে, লম্বা সময় নাও তার চলতে পারে। তো সেই জন্য এটা ইনডেফিনিট একটা জায়গা, যেখানে মেয়ে যেখানে পৌঁছেছে সেটা তো ডেফিনেট জায়গা আর কি, মানে এখান থেকে ডাউন হবে না সে। একদমই। কিরকম একটা শোনাচ্ছে, মানে যতই চিরঞ্জিত চক্রবর্তীর অনেক পরিচয় থাকুক না কেন, গর্বিত পিতার যে চোখে মুখে ঝলক, সেটা হয়তো কোথাও গিয়ে প্রতিফলিত হচ্ছে এখানে। এইখানে একদম তিনি আম আদমি, মানে একদম আমাদের সাধারণ মানুষ আর কি। না, সাধারণ মানুষের হওয়ার একটা কারণ আছে, মানে আমি ইচ্ছে করলে কিন্তু সেই, তোমরা যেটাকে অসাধারণ বলবে, সেটা আমি ইচ্ছে করলে রাতারাতি পারি করতে। আমি 4টে বড় ফ্ল্যাট কিনে ফেলতে পারি, কারণ তুই আর্ন তো করেই যাচ্ছি। আমি সেটা 50 বছর ধরে ছবি করি, তো আর্ন তো আমি করেই যাই, কিন্তু সেটা ইউজ করি না এইভাবে, আমার লাগে না। সেটা হচ্ছে, আমি একটা লো প্রোফাইল পার্সন এই ফিল্ম ওয়ার্ল্ডে, তার কারণ আমার অ্যাম্বিশনটা ফিল্ম নয়, ফিল্ম অ্যাক্টিং নয়। সেই জন্য আমার শো অফও নেই, আমার দরকার হয় না শো অফ করার, মানে করবো না, তাও ছবি পাই। আর আমি তো কারোর কাছে ছবি চাইনি জীবনে কখনো, প্রথম ছবি থেকে কখনো কারোর কাছে, ডিরেক্টর, প্রডিউসার, কারোর কাছে আমি ছবি চাইনি। সেকেন্ডলি, আমি ক্যারেক্টার অ্যাক্টিং করিনি, কাজে সেখানে হিরোকেও বলতে হয়নি আমাদের পাঠ করে যায়। ধরো নাম যদি দেওয়া যায়, পথের পাঁচালী বা কিছু একটা ছবি একটা রিলিজ করলো শাখা প্রশাখা, আর এর একটা ছবি রিলিজ করলো বেদের মেজোসনা, এটা সাকসেসফুল হয়ে গেল, ওটা হয়তো অত হলো না, কিন্তু এক লোক দুটোতেই পাঠ করছে দুভাবে। আমি এটা এস্টাবলিশ করতে চাইছি,
এটা যদি হয় তাহলে একটা নতুন অ্যাক্টরকে পাওয়া যাবে, যে অ্যাক্টরটা এত বছর বসে আছে। যদি আমি ডিরেকশন নাও দিই, মানে সে ডিরেকশন দিতে পারলো না, যেটা দিলে সবচেয়ে ভালো লাগতো, কিন্তু তাকে ছবি করতে গেলে তাকে চিরঞ্জিত বলে ছবি করতে হয়, কারণ সেটা চলবে, তাহলে চলবে না ছবি একমাত্র দীপক বানাতে পারে। এই ভরসাটাই বোধহয় কেউ এখনো পর্যন্ত কেউ করছে না, করতে ওইটাই পারলো মুশকিলটা না। হচ্ছে, যার জন্য ও ওইভাবে আসতে পারছে না, কিন্তু অ্যাক্টর হিসেবে আসতে পারে। তো অ্যাক্টর হিসেবে এলে পৃথিবীতে এরকম কোনো একজনের নাম বলতে পারো যে যে দু নামে পাঠ করে সেই হয় নেই, এবং দুজনই ফেমাস, মানে দুজনকেই চেনে লোক? এটা নেই। নেই। এটা খুব, আমার কাছে এটা খুব নভেল আইডিয়া লাগছে, একটু মজা লাগছে। থ্যাংক ইউ চিরঞ্জিত, এত সুন্দর একটা হার্ট টু হার্ট কনভারসেশনের জন্য। ক্যামেরায় শক্তিকের সঙ্গে বিহঙ্গী, দ্য ওয়াল, কলকাতা।